খারাপ এবং মুখ খুব অন্ধকার। আচ্ছা চুপ। আমরা আমাদের দুঃখ যদি ভুলে যাই, কষ্ট যদি ভুলে যাই, আর কিছুটা সময় আমরা যদি চমৎকার একটি গল্প শুনি কেমন হয়? আচ্ছা, কার কার ছোট্ট বন্ধু, কার কার গল্প শুনতে ভালো লাগে না? ভালো লাগে না? গল্প শুনতে ভালো লাগে না? আচ্ছা, কার কার ভালো লাগে তার দুই হাত দেখতে চাই। এত মানুষের গল্প ভাল লাগে, ও মা! ঠিক আছে, আমি খুশি। গল্পটা কি শুরু করব? একবার হলো কি, ইয়া বড় একটা শয়তান। কত বড়? মাথার উপরে শিং থাকে, ভূতের মতো দেখতে। শয়তান তার সিচকা চেলা শয়তানদের নিয়ে একটা মিটিং ডাকল। কেমন লাগছে বন্ধুরা? ভালো? যারা আমার এই গল্পটা মনোযোগ দিয়ে শুনবে এবং আবার আমাকে বলতে পারবে, আমি তাদের বন্ধু হব। যারা কথা বলবে, মনোযোগ দিয়ে শুনবে না, তারা বন্ধু হতে পারবেই না। কে কে বন্ধু হতে চায় না দেখি? ও, একজন চায় না আমার বন্ধু হতে, ঠিক আছে। আর সবাই চায়। ওকে বন্ধুরা, বড় শয়তানটা ছোট শয়তানদের নিয়ে একটা মিটিং ডাকলো এবং গোল মিটিং, সবাই গোল করে বসেছে। তারপরে বড় শয়তান যে, এই সিসকা শয়তান, তুমি আজকে কি কি শয়তানি করেছো বলো? তো সিসকা শয়তান বলছে, হুজুর আমি তো তেমন কিছু করতে পারিনি বস। কি করেছো বলো? বলছে, একটা ঘরে ঢুকলাম, ঢুকে স্বামী স্ত্রীর মধ্যে একটা ঝগড়া লাগিয়ে দিলাম। তারপর ঝগড়া করতে করতে মারামারি, ঝগড়া ঝাঁটি, হল্লাহাঁটি, এক পর্যায়ে লাঠালাঠি, মাথা ফাটাফাটি, রক্তাক্ত, হাসপাতাল। শয়তান না, কেমন জমলো না শয়তানিটা। আর একটা পেটি শয়তানকে, পাতি শয়তানকে জিজ্ঞেস করলো, তুমি তুমি কি করেছো বলো? বলছে, স্যার। কে আমার গল্প কে কে শুনছেন? এই যে দুজন কথা বলছে এদিকে, আর এদিকে কথা বলছে চারজন। তারা তো আমার বন্ধু হতে পারবেই না। যে ওই যে পিছনে কয়েকজন কথা বলছে, যারা খুব মনোযোগ দিয়ে আমার এই গল্পটা আবার আমাকে শোনাতে পারবে, আমি এখান থেকে ওখানে নিচে এসে যদি নামি, আমাকে যে শোনাতে পারবে তাকে আমি টাকাও দেব, বন্ধুও হব, ভিজিটিং কার্ডও দিয়ে দেব। কে কে নিতে চায় না? হ্যাঁ, আপনি নিতে চাচ্ছেন না? ঠিক আছে, তাহলে আমরা দেখছি, আমরা সবাই চুপ। তো এরপরে পাতি শয়তানকে জিজ্ঞেস করলো, তুমি বলো, তুমি কি কি শয়তানি করেছো? বলে যে, বস আমি তেমন কিছু করতে পারিনি। রাস্তা দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ দেখি একটা ছোট্ট কুঁড়ে ঘরের মধ্যে একজন মালিক বসে আছে আর অনেকগুলো মাটির হাঁড়ি পাতিল বিক্রি করতেছে। আমি কি করলাম, পাশের গুড়ের হাঁড়ি থেকে একটা ফোঁটা গুড় নিয়ে দেয়ালে লাগিয়ে দিলাম। সেটা কি এমন শয়তানি হলো? বলে যে, হুজুর ওই গুড়টা দেখে একটা মাছি এসে সেখানে বসলো। তারপর দূর থেকে মাছিটাকে টার্গেট করে একটা টিকটিকি লেজ নাড়ছে। তারপর নিচে ছিল বেড়াল। কি ছিল? বেড়াল বলছে, এই টিকটিকি, দৌড় দিলে তোকে কিন্তু আমি ধরবো। তারপরে বিড়ালটা যখন করছে, পাশে ছিল দোকানের ঝাপের নিচে ছিল কুকুর। সে বলছে, এই বিড়াল, বেশি বাড়াবাড়ি করলে তোকে কিন্তু আমি যাও ওইখানে যাই বসে জুতা সহ। মাছিটা যখন ওড়ার চেষ্টা করছে গুড়ের মধ্যে থেকে, করলে কিন্তু টিকটিকিটা দিল তাকে খাওয়া, বিড়াল দিল টিকটিকির উপর আক্রমণ। বিড়ালটাকে ধরলো কুকুরে, পাশের বাসার আরো কয়েকটা কুকুরে বিশাল জোরে মারামারি লেগে মাটির হাঁড়ি পাতিলের মধ্যে যে ঝাউ মাও করে একটা ঝগড়াঝাটি শুরু করে দিল। আর মাটির হাঁড়ি পাতিল সব পড়ে ভেঙে চুরমার। মাটির হাঁড়ি পাতিল মালিক কুকুরের মালিকের সাথে লাগিয়ে দিল ঝগড়া, লাঠালাঠি, একটা মারা। আম্মু সরো সরো সরো, যাইতে দাও। কিন্তু শয়তান কি করেছিল? শয়তানের অনেক কিছু করা লাগবে না, একটু মিঠা লাগিয়ে দিয়েছিল। কি লাগিয়ে দিয়েছিল বন্ধুরা? একটু গুড় লাগিয়ে দিয়েছিল। শয়তানের বস যেটা ইবলিস শয়তান আজাজিল, বলছে, না আমি হ্যাপি হতে পারলাম না। কি এটা কোনো একটা শয়তানি হলো? এই কারণে কি তোদেরকে এই দুনিয়াতে আমরা শয়তানি করতে আনছি? তাহলে কি করতে হবে? এরপরে বললো, এই পিচ্চি শয়তান, ছোট্ট একটা শুকনা পিচ্চি শয়তানকে ডেকে বল, তুই কি করছিস বল? বলে যে, হুজুর স্যার প্লিজ, আমি তো, তোরা এই করার পর যদি শয়তানি না হয়, আমি তো তেমন কিছু করতে পারি না। কি করেছিস তাই বল? বলে যে, হুজুর আমি বস
রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখলাম একটা ছেলে সুন্দর জুব্বা পাগড়ি পাঞ্জাবি পরে মাদ্রাসায় যাচ্ছে। ফার্স্ট হোলি ইন্টারন্যাশনাল মাদ্রাসা ইকরা মাদ্রাসার দিকে যাচ্ছে। আমি তাকে ফুসলিয়ে ফাসলিয়ে মাদ্রাসা না যে সিনেমা হলের দিকে নিয়ে গেছি। তাকে আর আমি মাদ্রাসায় পড়তে যেতে দিতে সমর্থ হইনি, তাকে নিয়ে গেছি অন্য ভুল পথে। তখন বড় ইবলিশ শয়তান হাততালি দিয়ে তাকে বলেছে, গুড, তুমি একটি ভালো কাজ করেছো। বলছে, হ্যাঁ, আমি তো বিশ্বাস করতে পারছি না, আমি তো পিচকি শয়তান, আমি কিভাবে ভালো কাজ করলাম? মাদ্রাসায় পড়া থেকে তুমি আরেকজনকে গাফেল করে দিয়েছো, তুমি খুব ভালো কাজ করেছো, তোমাকে অনেক ধন্যবাদ। কারণ কি, মাদ্রাসায় যদি যেতে পারতো ওই ছেলেটি, তাহলে সে বড় আলেম হতো, দায়ী ইলাল্লাহ হতো, মানুষকে আল্লাহর পথের দিকে ডাকতো, জান্নাতে নিয়ে যেত, আমার শয়তানি ব্যর্থ হতো। তুমি একটি বড় কাজ করেছো। সুতরাং আজকে আমরা যারা এই মাদ্রাসার প্রোগ্রামে এসে যারা কথা বলবো বা ডিস্টার্ব করব, আমি যে আলোচনাটা করবো সেটা যেন মনোযোগ দিয়ে শুনবে না, তারা পিচকি শয়তানের চেলা। কি হবে বলেন তো? কয়েকজন খুব সুন্দর করে মুখ থেকে হাসছে। কে কে পিচকি শয়তানের চেলা হতে চায়? হ্যাঁ, এইবার যারা আমার আলোচনা শেষ পর্যন্ত চুপ থাকবে তারা হলো সত্যিকার খাঁটি বান্দা এবং আমাদের ফার্স্ট হোলির প্রধান ছাত্রছাত্রী। এবার আমি মূল কথা আসি। আমি এখানে বাবার চেয়ে মায়েদেরকে বেশি দেখছি। দায়িত্ব কি শুধু মায়ের একার, নাকি বাবারও? আজকে হয়তো বাবাদের অফিস, দোকান, ব্যবসা বাণিজ্য, কর্ম আছে, তাই তারা এখানে নেই। মোবাইল কে কে চালাতে পারে? বাবা মার সাথে সন্তানের সম্পর্কটা কেমন? কোন কোন কারণে সন্তান শয়তানের পথে চলে যাচ্ছে? কি করলে আমাদের সন্তানেরা আর মোবাইল চাইবে না, ঘরের খাবার খেতে চাইবে, বাইরের মজা চাইবে না? সে ব্যাপারে আমি আপনাদেরকে স্মার্ট প্যারেন্টিংটা কেমন হওয়া উচিত কিছু কথা বলতে চাই। যারা বিরক্ত লাগবে তাদের মনোযোগ আকর্ষণ করব। আমরা খুব সীমিত জ্ঞানে সাধারণ কিছু কথা বলবো, যেটা খুবই জীবন ঘনিষ্ঠ হতে চলেছে। এখানে স্মার্ট বোর্ড কিংবা একটা বোর্ড থাকলে স্মার্ট প্যারেন্টিং সম্পর্কে আমি একটি সচিত্র প্রতিবেদন আপনাদের দেখাতে পারতাম। কারিগরি সমস্যার কারণে হয়তো পারবো না। প্রথম যে কথাটি, আমাদের স্মার্ট ফ্যামিলি গড়ে তুলতে হবে। এই স্মার্ট ফ্যামিলি মানে তথাকথিত প্রগতিশীল আধুনিক নয়, ইসলামিক স্মার্ট ফ্যামিলি হতে হবে। সেজন্য বিদেশে আমি তুরস্কে গিয়েছি, সেখানে দেখেছি প্রত্যেকটা বাচ্চার হাতের কপের মধ্যে লাল একটা চাঁদ তারা রয়েছে। এটা তাদের পতাকার সিম্বল, দেশপ্রেম শেখানোর জন্য। বাংলাদেশে আমি এই যে পশ্চিমবঙ্গে গিয়েছি, সেখানে দেখেছিলাম একটা জেলার পুরো এলাকার সব বাইরের দেয়ালগুলোতে তাদের পতাকার রং করা। অনেক আগের কথা বলছি, 15 বছর আগের কথা। আমি খুব অবাক হয়ে গেলাম, দেশপ্রেম শেখাবার জন্য জাতিগতভাবে, সরকারিভাবে, কেন্দ্রীয়ভাবে কিভাবে ইনস্ট্রাকশন দেওয়া হয়। আমরা আমাদের দেশে জন্মেছি, বলগাহীনভাবে মানুষ হচ্ছি, কোনো ইনস্ট্রাকশন নাই। ফিনল্যান্ডে মা বাবারা বিয়ের আগে একটা ট্রেনিং গ্রহণ করে। বিয়ে কি জিনিস, কিভাবে সন্তান ধারণ করতে হয়, কিভাবে গর্ভকালীন সময় সন্তানের যত্ন নিতে হয়, সন্তান ভূমিষ্ঠ হবার পর কিভাবে তাকে মানুষ করার জন্য মনস্তাত্ত্বিক ট্রিটমেন্ট দিতে হয়, কিভাবে একটি সন্তানকে তার স্কুলে ভর্তি করতে হয়, কত বয়স হলে স্কুলে ভর্তি করবে, স্কুলে যাবার পরে, স্কুলে যাবার আগে তার কি কি ডিসিপ্লিন শেখাতে হবে, স্কুলে বা মাদ্রাসায় যাবার পরে তার কি কি কাজ, শিক্ষক কেমন হবে, শিক্ষার্থী কেমন হবে, তখন গার্ডিয়ানের সাথে তাদের কনভারসেশন, কমিউনিকেশন কেমন হবে। কিন্তু দুঃখজনক ঘটনা, আমাদের দেশে জাতীয়ভাবে, সরকারিভাবে এসবের কিছুই নেই। তাই ব্যক্তিগত পর্যায় থেকে আমাদেরকে বাধ্য হয়ে যে যেমনভাবে পারি গাইডলাইন নিচ্ছে। আমাদের দেশে সন্তান ধারণ করেন মায়েরা ভাবির কাছে, নানির কাছে, মায়ের কাছে, দাদির কাছে শুনি, দেখে। ফলে কি হয়েছে, প্রপার গাইডলাইনটা আসলে পাওয়া যায় না। আবার সন্তান একটু বড় হয়, কি হবে, শিশুর সাথে আপনার সম্পর্কটা হবে কেমন? আচ্ছা, আমি আমার স্কুলের গল্প বলি।
আজ সকালে যেসব শিশুরা স্কুলে এসেছে, যাদের নামাজ ফরজ হয়নি, তারা সকালবেলা ঘুম থেকে জেগেই প্রথমে মাকে একটি সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, গুড মর্নিং, আম্মু কেমন আছেন। বাংলা, ইংরেজি, আরবি মিশেল করে তারা এভাবে সম্বোধন করে মায়ের কাছে যে মা কানে কানে একটি কথা বলবো, মাকে জড়িয়ে ধরে একটা দুটো তিনটে চুমু দিয়েছে। এটা বাধ্যতামূলক, এখান থেকে কোনো শিক্ষা বালিছে। আমাদের ইকরা শিক্ষক যারা আছেন, পেছনে বাচ্চারা দুষ্টামি করতেছে, সব শিক্ষক বাচ্চাদের নিয়ন্ত্রণ করে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করবেন, সবাইকে নিয়ে যাবেন যারা দুষ্টামি করবে, কথা শুনবে না, সবাইকে সবাইকে। তো সকালবেলা উঠে প্রত্যেকটা শিশু তার প্রিয় মাকে চুমু দিয়েছে। আর প্রতি শুক্রবার জুমার নামাজে যাওয়ার আগে ছেলেরা তার মায়ের পা ধুয়ে নামাজে যাচ্ছে, পাটা ধোয়া দিচ্ছে। এটা আমাদের মাতৃভক্তি শেখার জন্য একটি ডিসিপ্লিন, এটা আমরা সংযুক্ত করে দিয়েছি। ফলে আজ কি হয়েছে, মায়ের চোখে চোখ রেখে চোখ রাঙিয়ে কোনো সন্তান আর কথা বলছে না, আলহামদুলিল্লাহ। আমরা আমাদের ছোট্ট ছোট্ট যারা আমাদের স্কুলে পড়ে না, বড় ভাই বোন, তাদেরকে ডেকে একটি কনফারেন্স করে শিখিয়ে দিয়েছি ছোটদেরকে আপনি বলতে হয়। এখন মায়েরা সন্তানদেরকে আপনি বলছে। আব্দুর রব, কাছে আসেন বাবা, আপনার খাবার সময় হয়ে গেছে। এই যে একটি মিষ্টি, আপনি দেখেন আমাদের রাজরাজাদের যে সমস্ত চলচ্চিত্র আমরা দেখেছি, আমাদের নবাব সম্রাটরা তাদের বেগম সাহেবকে আপনি বলতেন, রানী বলতেন, আপনি বলতেন, বেগম বলতেন। আজকে আমরা বলছি অত্যাধুনিক এবং কি প্রগতিশীল হবার নাম দিয়ে তুমি বলছি, আর ইদানিং বলছি তুই। এই কইয়াছস, আয় করে ফাস্টফুড খাওয়ামো, স্বামী স্ত্রীকে এভাবে ডাক দিচ্ছে। ফলে সন্তানেরা প্রকৃত আদব শিখতে পারছে না পরিবার থেকে। আপনারা কি কেউ বলতে পারেন পৃথিবীর প্রথম পরিবার কোনটি? মাশাআল্লাহ, একজন বলেছেন হযরত আদম আলাইহিস সালামের পরিবার। মা হাওয়া সেই পরিবারের গৃহকর্ত্রী ছিলেন, সহযাত্রী ছিলেন হযরত আদম আলাইহিস সালাম। ওই যে চেয়ার খালি হয়েছে, এখানে বসো। সেই থেকে এই পর্যন্ত নবীওয়ালা ফ্যামিলিগুলো বসো। যে আদব কায়দা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, যে নির্দেশনা দিয়েছেন, তথাকথিত প্রগতির নাম দিয়ে আমাদের জীবন থেকে সেই শান্তি, সেই প্রশান্তি, চক্ষু শীতলকারী সন্তান গঠনের সেই পরিবেশ হারিয়ে গেছে। সেই প্রেক্ষাপটে আমি শুধু বলতে চাই, আপনাদের কি এমন কোনো সন্তান আছে যে আপনার কথা শোনে না? প্লিজ একটু কথা বলেন। কেউ আছে এরকম কথা শোনে না? ছোট্ট করে হাত। সন্তান কথা শোনে না, সন্তান রেগে যায়, তেড়ে আসে, জিদ দেখায়, নিজের চুল নিজে ছেড়ে পার্শ্ববর্তী কাউকে পেলে মাইর দেয়, এবং কি মোবাইল না দিলে সে খুব রাগ দেখায়, কান্না করে, চিৎকার দেয়। কি এরকম সন্তান আছে না? এবং আপনিও কি করেন, ভালোবেসে সন্তানটিকে মোবাইলটা তুলে দেন এবং বলেন যে তুমি মোবাইল দেখতে থাকো, আমি রান্নাটা শেষ করে আসি। আপনি মোবাইল তুলে নয়, তার হাতে বিষের কৌটা দিয়েছেন, তাকে তার জীবন থেকে জীবন হারিয়ে ফেলার যে প্রযুক্তি সেটি তার হাতে তুলে দিয়েছেন। মাথায় রাখবেন, 14 বছরের আগে পরিপূর্ণভাবে সন্তানকে এক ঘন্টা মোবাইল চালাতেও দেওয়া উচিত নয়। চাইল্ড সাইকোলজি বলছে মোবাইলের কারণে আমাদের সন্তানেরা রাগী হয়ে যাচ্ছে, অশান্ত হয়ে যাচ্ছে, মেজাজি হয়ে যাচ্ছে, প্রিমেচিউর হয়ে যাচ্ছে, ফাদার অ্যাডভান্স হয়ে যাচ্ছে, বাবার চেয়ে মায়ের চেয়ে বেশি বোঝা শুরু করেছে। এর একমাত্র কারণ হচ্ছে এই স্মার্টফোন বা মোবাইল। আমরা হয়তো মনে মনে ভাবছি এই মোবাইল দিয়ে তাকে কোরআন তিলাওয়াত শোনালে সে শিখতে পারবে, ব্যাপারটি কিন্তু সেরকম নয়। শিখতে পারবে ভাষা, যার আসর দিলের মধ্যে উঠবে না, বসবে না। সুতরাং বন্ধুগণ, আমি যেটা বলতে এসেছি, 4টি দক্ষতা দিলে আপনার সন্তানেরা আধুনিক প্রযুক্তি ও বিজ্ঞানময় পৃথিবীর চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারবেন। আমি দেখাতে পারতাম কিন্তু বোর্ড নেই, দেখাতে পারছি না। 4টি প্রযুক্তি, 4টি দক্ষতা, 4টি স্কিল। আমরা সারা বাংলাদেশে আমি 10টি স্কিল শিক্ষকদেরকে শিক্ষা দেই, যে কারণে শিক্ষকরা লেখা, পড়া, বলা সব কিছু হয় বইয়ের মতো, আনুষ্ঠানিকতার মতো। আপনাদের সন্তানদের জন্য প্রথম দরকার হবে লেখা। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমাদের অনেক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এখন পর্যন্ত কলমটা ঠিক জায়গায় ধরতে পারে না। কলম ধরার যে একটি জায়গা আছে সেটা কলম আছে, কলম ধরার যে একটি জায়গা আছে জানে না। দেখো কি বলে। ভালো, আমি খুব অনেক কিছু দেখাতে পারবো।
চেয়ারটা এখানে নিয়ে আসো। না, আমি হাতে করে মনোযোগ দিয়ে শুনবা কি বলে, ঠিক আছে? মনোযোগ দিয়ে শুনবা কি বলে। এই দেখো কি দেখা যায়। বসো বসো, বসে দেখো। হ্যাঁ বন্ধুরা, খেয়াল করেন, দেখ আমি একটা লিখছি, খেয়াল দেখি কে পারে। হ্যাঁ, এটা কি হয়েছে? না, এটা ভুল উচ্চারণ। স্বর অ, স্বর আমি দেখাবো সবাইকে ঘুরিয়ে দেখো। এটা হলো অ। অ বলে আবার তিনালিপ টান দিতে হবে। কেন? স্বরে অ যদি আমরা বলি তাহলে ব্যঞ্জন বর্ণ লেখার সময় কয়ে লিখবো ব্যঞ্জন ক, ব্যঞ্জন খ। তা যেহেতু বলছি না, এটা বলবো শুধু অ। এখন অ লেখার জন্য আমাদের শিশুদেরকে 4টা জিনিস শেখাতে হবে। কি বলেন তো? কয়টা বলেন বন্ধু? কয়টা? 4টা। মাশাআল্লাহ, 4টার মধ্যে খেয়াল করুন, আমাদের এই যে বৃত্তটা আছে অ লিখতে, বৃত্তটা এটার চেয়ে বাহুটা বড় হবে। এখন আপনারা গুগলে বর্ণমালা দেখে নিন, আমি দেখাচ্ছি। অ লেখার বাহুটা কি হবে? বড় হবে। আমরা স্কুল মাদ্রাসাগুলোতে এখন কেমন শেখাচ্ছি? এভাবে দাগের থেকে শুরু করে এভাবে এনে এটা সমান দিচ্ছি, ফলে এই অ ভুল। এই অটা কি অ বলেন তো? ভুল। ভুল শিক্ষা দিয়ে কোনোদিন আদর্শ প্রতিষ্ঠান গড়ে তোলা যায় না। আমাদের ফার্স্ট হলি এখন থেকে যে অভিযান শুরু করেছে সেটা হলো শুদ্ধ অভিযান। এখানে আর কোনো ভুলের প্রশ্রয় দেয়া হবে না ইনশাআল্লাহ। এরপরে দেখুন, আমাদের এই যে অ লেখা যে লেজ, এই লেজটা কোনোদিন এখানে যেভাবে দাগের সাথে মিশেছে কোনোদিন মিশবে না। আপনারা গুগল করে দেখুন, মিশবে না। যদি মেশে তাহলে ভুল। আর এই ভুল যতদিন থাকবে, সালাম জব্বার রফিক বরকতের জীবনদান ব্যর্থ। বাঙালি হিসাবে আমরা ব্যর্থ হব। আমরা ভালো করে বাংলা বর্ণমালা শিখতে পারলাম না। এটার মাত্রা হবে কি হবে? পূর্ণ মাত্রা হবে। তাহলে 3টা। একটা হলো বাহুটা বড় হবে, 2 হলো লেজ কখনো মাত্রার সাথে মিশবে না, 3 হলো মাত্রাটা পূর্ণ মাত্রা হবে। আর এটার উচ্চারণ হবে, এটার উচ্চারণ কি হবে? ওয়াও, মাশাআল্লাহ, সবাই ও বলেছে, কেউ সরেও বলেনি। আমি এখন আরবি দেখাবো। তো এরকম ভুলের জায়গায় ইন্টারভিউ দিতে গেলে কখনো সাকসেস হতে পারবে না। সেজন্য আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান গড়তে হলে আমাদের 50টা বর্ণ এবং স্বর চিহ্ন বা কার চিহ্ন এবং বানানো ফলা 100% হক আদায় করে লেখা জানতে হবে। আর এটা শিখতে আমাদের টিচারদের লাগে মাত্র 3 ঘন্টা। পুরো শিখতে লাগবে কয় ঘন্টা? আর শিশুদের লাগবে 1 মাস। যে কোনো বয়সের, যে কোনো শ্রেণী। 1 মাস পরে আমাদের সবাই হাতের লেখা হবে বইয়ের মতো। বলেন আলহামদুলিল্লাহ। এরকম বইয়ের মতো হাতের লেখা কে কে করতে চান? মাশাআল্লাহ। আমি দেখলাম যে যখন আমি আর্ট করা শুরু করলাম সবাই চুপ হয়ে গেছে। আমি কি আরেকটা আর্ট দেখাবো? আচ্ছা, খেয়াল করেন আমি এটা কি লিখেছি। আলিফ, আলিফ। কি লিখেছি এটা? এটা কি? ও মাশাআল্লাহ, তো পারে সবাই। কিভাবে সম্ভব হলো? এটা কি? তা। এটা কি? কয়টা হলো? ও সবাই দেখছে। কয়টি হলো? সবাই নিচে চলে যাও, নিচে চলে যাও, আমরা নিচ থেকে দেখতে পারবো। সবাই স্টেজ থেকে নিচে। কয়টা হয়েছে? এটাকে বলে ক্যালিগ্রাফি। কি বলেন? ক্যালিগ্রাফি বর্ণমালা দিয়ে শুরু। আবার একটু মুছে দেন তো স্যার। আমরা কয়টা লিখেছিলাম? 4টা। এখন কি আরো 3টা দেখাবো? এই যে দেখেন, এখানে আসো, এখানে দেখো, এখানে দেখো, এখানে দেখো, এই যে দেখো, এখানে দেখো। হা খ জিম। কয়টা হয়েছে? কয়টা হয়েছে? 3টা। আমি কি ইংলিশ দেখাবো? এরকম খাতায় কালার করে দিলে রং করে আনতে পারবেন কে কে ছোটরা?
কালার করতে পারবেন? সবাই কালার আছে তো? হ্যাঁ, এটা করে দিব, খেয়াল করেন। আল্লাহ, এটা কি আছে? দেখছো? কি লিখেছি? ওয়াও, এ ফর ইয়েস। দেখুন তো কি লিখেছি, কি লিখেছি বলেন? হ্যাঁ, হ্যালো, হ্যাঁ। তো এভাবে রং করতে পারবেন কে কে? আচ্ছা দেন, আরেকটা দেব, আরেকটা দেব। সবাইকে কি আমি একটা উপহার দিব? কি উপহার নেবেন? বিরক্তি, বাচ্চারা মজা পাচ্ছে, ওদের জন্যই তো আয়োজন। একটু লম্বা করে ধরুন বস। এই সবাই যান যান যান, ওই সামনে সামনে, এখানে না, খেয়াল করেন। ও মা, আগেই বুঝে ফেলেছেন। আমার ছেলে এখানে বসবে, আমার ছেলে বসবে, ওই যে আসছে। হ্যাঁ, আমার ছেলে বসা ছিল। কে কে নেবে এই উপহারটা? Yes! এই উপহার সবার জন্য। এই উপহার কার জন্য? এটার নাম কি? ইংলিশে কি বলে? আরবিতে কি বলে? তাহলে বন্ধুগণ, আমরা দেখলাম আমাদের কলমটা কোন জায়গায় ধরতে হবে। আজ বলে দেই, আপনারা দেখবেন যে কলমগুলো একটু দামি, তার এখানে একটা রাবার দেওয়া আছে, তাই না? এই রাবারটা কেন দিয়েছে জানেন? ছেলে বসবে। আমরা যে হুন্ডাটা ধরি, রাবারে ধরি না? ডান বামে কিভাবে নজর রাখতে হবে, কিভাবে হাত চালালে দ্রুত লেখা হবে, আর লেখাগুলো হবে বইয়ের মতো, সেটা আমরা ইনশাল্লাহ সামনে আমরা ট্রেনিং করে আপনাদের সবাইকে এই সেবা ইনশাল্লাহ দিব। যেহেতু বাংলাদেশ ব্যাপী একটি মিশনারি অর্গানাইজেশন হতে যাচ্ছে ফার্স্ট হলি ইন্টারন্যাশনাল স্কুল, সুতরাং প্রত্যেক টিচারের হাতের লেখা হবে আলহামদুলিল্লাহ একরকম বইয়ের মতন। 2 নম্বর কথা হচ্ছে পড়া। আমরা যে পড়াটা পড়ছি, আমরা হয় মুখস্থ করছি, না হয় ভুল পড়ছি, না হয় উচ্চারণ ঠিক হচ্ছে না, না হয় আঞ্চলিক ভাষা মিক্সড হয়ে যাচ্ছে। আমাদের মুখের কথায় কোনো রকম ভুল থাকলে চলবে না। পড়ার সময় আমাদের পড়াটা আমরা পড়ছি এরকম ঢাকা বাংলাদেশের রাজধানী, ঢাকা ঢাকা ঢাকা, এইভাবে পড়ছি না আমরা? এই এম করে পড়া করলে আসলে কিছুই জানাও শেখা হবে না। সেজন্য পড়াটা এমন হবে টেলিভিশনে সংবাদ পাঠকের মতো করে, পাঠিকার মতো করে আপনাকে বইয়ের প্রেজেন্টেশন দিতে হবে। এজন্য আমাদের স্কুলে প্রত্যেক শিক্ষককে তার ক্লাসের পড়া, সামনে একটি ডায়াস থাকে এরকম বক্তৃতার টেবিল, পড়া দিতে হয় টেবিলে এসে, এবং পড়ার আগে বলতে হয় আসসালামু আলাইকুম, আমার নাম নাহিয়ান, আমি 4র্থ শ্রেণীতে পড়ছি। গতকাল বাংলা ক্লাসে আমি পড়েছিলাম মামার বাড়ি কবিতাটি, এখন সেটিকে আমি কি বুঝলাম আপনাদেরকে বলে শোনাবো। এটা বলে পড়া শুরু করে, এবং যখন পড়া শেষ হয়ে যায়, সে একটু বলা শেষ হয়ে যায়, আই ছেলেরা আই মেয়েরা অভিনয় করে দেখায়, বডি ল্যাঙ্গুয়েজ সহ পারফর্ম করে, তারপরে সে বলে বন্ধুরা আমি যা শিখেছিলাম আপনাদের সামনে ডিসপ্লে করলাম, আমার জন্য সবাই দোয়া করবেন, মাসালামা। এটা হচ্ছে প্রত্যেকটা স্টুডেন্টের ক্লাসে পড়া বলার নিয়ম। তাতে কি হয়, আমাদের সন্তানেরা বড় বক্তা হয়ে যায়, আমাদের সন্তানেরা স্কলার হয়ে যায় এবং ফ্লুয়েন্টলি বক্তৃতা দিতে যাবো, পারে, এখনই চলে যাবো। এবং সে নিজে শুধুমাত্র ছাত্র হয় না, শিক্ষার্থী হয় না, শিক্ষক বা টিচার হিসেবে ছোটদেরকে সে আবার পড়াতে পারে। এই দক্ষতা দেওয়াই হচ্ছে আমাদের স্কুলের, আমাদের প্রতিষ্ঠানের মূল কাজ। আশা করি এখানেও সেটা ইমপ্লিমেন্টেশন হবে। আরও একটি কথা বলি, ব্রিটিশরা এদেশে দিয়ে গিয়েছিল যে ক্লাসে ফার্স্ট সেকেন্ড থার্ড তারা ক্যাপ্টেন হবে। এটা একটি ভুল মেথড, একটি ভুল আইডিয়া। সম্মানিত শিক্ষকবৃন্দ,
আপনার দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের স্কুলে ব্রিটিশরা যে ভুল আইডিয়া দিয়েছে আমরা সেটা করি না। বরঞ্চ কি হয়, যে ফার্স্ট হয় তাকে এত কাজ দেওয়া হয়, সে ক্যাপ্টেন হলে সবার খাতা তোলে, সাইন করায় আবার দেয়, কেউ ভুল করলে নাম লেখে, এতে করতে করতে তার নিজের আর পড়ালেখা হয় না। ফার্স্ট সেকেন্ড থার্ড এই বছর যারা হয়েছে আগামী বছর তারা লাড্ডুগুড্ডু হয়ে যায়। এগুলো ব্রিটিশ পলিসি, শয়তানি বুদ্ধি। আমরা যেটা করছি ফুল গণতান্ত্রিক অধিকার। সেটা কীরকম? প্রত্যেকটা শিশু এক দিন এক একজন ক্লাস ক্যাপ্টেন হবে। আজকে যার রোল এক, সে ক্লাস ক্যাপ্টেন হবে, তার কাজ খাতা তোলা নয়। আমরা সেবা দিতে আসছি, শিক্ষকরা কখনোই ক্লাসের সব খাতা তুলে নিজের টেবিলে আনবেন না, বরং কি করবেন, সবার কাছে নিজে যাবেন, খাতা দেখবেন, যেটি ভুল হয়েছে সেটি গোল বৃত্ত করে দিয়ে বা কালার করে দিয়ে বলবেন এই অংশটা হয়নি, সুন্দর করে নিজে একটা লিখে দেবেন। একটা বর্ণ যদি এক দিন এক সন্তানকে একটি হাতের লেখার খাতায় শেখানো হয়, 1 মাসের বা 2 মাসের বেশি লাগবে না। সুতরাং সন্তানকে লেখা পড়া উচ্চারণ, যারা এখন উচ্চারণে প্রমিত উচ্চারণ জানছে না, বলবো সেটা বলবে বলবো, করবো সেটা বলবে করবো, এরকম উচ্চারণে যারা কথা বলছে তাদের মায়েদের প্রতি, বাবার প্রতি আমার আবেদন, বাসায় শুদ্ধ ভাষায় কথা বলুন। কারণ আমাদের কাছে সন্তান থাকবে মাত্র 2-4 ঘন্টা, দেখছো 5-6 ঘন্টা। কি বলো? আপনাদের কাছে থাকবে সারাদিন। আপনারা যদি আঞ্চলিক ভাষায় কথা বলেন, ঠিক করে ভুল বসো। কথা বলেন, মেজাজ দেখিয়ে কথা বলেন, ঝগড়াঝাটি করেন, রাগ দেখান, জিদ দেখান, অল্পতে রেগে যান, তাহলে আমাদের সন্তান প্রকৃত মানুষ হতে পারবে না। তাহলে 1 নাম্বার আমি বলেছি লেখা, 2 নম্বর কি বলেছি? পড়াটা কেমন হবে? যেমন ধরুন, দুপুরের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নুরুজ্জামান ফিরোজ, আশা করি ভালো আছেন। প্রথমেই শুনুন সংবাদ শিরোনাম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তত্ত্বাবধায়ক উপদেষ্টা জনাব মোহাম্মদ ইউনুস গতকাল 3 দিনের দিল্লি সফর শেষে ঢাকা এসে অবতরণ করেছেন। 3 বাহিনীর প্রধান সহ সম্মানিত ডেলিগেটগণ তাকে সম্বর্ধনা জানিয়েছেন। এভাবে যদি সুন্দর করে বাচ্চা বলতে শিখে, পড়তে শিখে, তাহলে তার জীবনটা সুন্দর হবে, ডিসপ্লে করতে পারবে। তো বন্ধুগণ, আমাদের পড়া হবে পড়ার মতো। এরপরে হচ্ছে বলা। আমরা সবাই ছোটবেলা থেকে কথা বলছি, কিন্তু বলার মতো বলতে পারছি না। যে কথা যেখানে দরকার নাই সেখানে সেটা বলে ফেলছি, যতটুকু আওয়াজ দেওয়ার দরকার নাই সেই আওয়াজে বলছি। সুতরাং সংলাপ প্রক্ষেপণের ক্ষেত্রে, কথা বলার ক্ষেত্রে, স্পিচ ডেলিভারি দেওয়ার ক্ষেত্রে সাউন্ড কতটুকু হবে, ভাষা কেমন হবে, হ্যাঁ, ঠিক করে আমার বসো। মুখভঙ্গি কেমন থাকবে, আমার বডি ল্যাঙ্গুয়েজ কেমন থাকবে, এটা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে এবং ফ্যামিলিতে 2 জায়গায় এখন থেকে শেখাতে হবে। এরপরে কিছু আদব কায়দা, ডিসিপ্লিন, ম্যানার, এগুলো তো অবশ্যই আছে। তো বন্ধুগণ, আমরা যেটা খেয়াল করছি, আমাদের মা বাবারা, বিশেষ করে বাবারা বেশি উদাসীন, সন্তানকে সময় দিতে চান না, এত কর্মব্যস্ত। আর যতটুকু সময় তিনি ঘরে ফেরেন, নিজেই মোবাইল নিয়ে এবং টিভি নিয়ে ব্যস্ত হয়ে থাকেন, হয় খেলা দেখেন, না হয় নাটক দেখেন। সন্তানদেরকে যদি সময় দিতে আমরা না পারি, এই সন্তান আপনাকে ভুলে যাবে। এরা বাইরে বন্ধু বানাবে, ঘরে বন্ধু খুঁজে পাবে না। আর বাইরে বন্ধু বানালে যেটা হবে, সে আস্তে আস্তে বাইরের বন্ধুর পাল্লায় পড়ে নষ্ট হয়ে যাবে। সুতরাং মা বাবা যদি বন্ধু হয়, প্রকৃত বন্ধু হয়, বন্ধুর মতো বন্ধু হয়, বুকের ধনকে যদি সে বুকে আগলে রাখতে পারে, আমরা নিশ্চয়ই এই সন্তান মানুষের মতো মানুষ হবে। মনে রাখবেন, মায়ের দোয়া, ভালোবাসা না পেলে কোনো সন্তান মানুষ হতে পারে না। যেমনি পরিচর্যা ছাড়া একটি গাছও বড় হয় না, আগাছা বড় হয়। সুতরাং বন্ধুগণ, আমি বলেছি 4টি স্কিল আমাদের লাগবে। 1 নম্বর লেখা হতে হবে বইয়ের মতো, 2 নম্বর পড়া হবে টেলিভিশনে নিউজ প্রেজেন্টারের মতো, 3 নম্বর কথা বলা হবে খুব মোলায়েম, মিষ্টি হেসে, দারুণভাবে, 4 নম্বর অঙ্গভঙ্গিটা, অভিনয়টা, সংলাপ প্রক্ষেপণের ক্ষেত্রে কথা বলার সময় কতটুকু হবে। আমি যদি এখন বলতে চাই আসসালামু আলাইকুম, সেখানে আসসালামু আলাইকুম করে একজনকে চর মারার অভিনয় করি, হবে না। যার সঙ্গে যেটা প্রযোজ্য তার সঙ্গে সেটা করতে হবে। আর যদি সেটা আমরা পারি। 2 নম্বর, আমি দক্ষতার ক্ষেত্রে 4টি কথা বললাম, সেক্ষেত্রে আমাদেরকে এই 4টি জায়গায় 10টি মাল্টি স্কিল, 10টি বহু দক্ষতা কী কী থাকবে। কোরআন তিলাওয়াতটা হবে আন্তর্জাতিক মানের একজন কারির মতো, সহি শুদ্ধ হক আদায় করে তারতিল তাসবিদের সাথে, অসাম। 2 নম্বর, সঙ্গীত হবে আমাদের এই কলরবের চেয়েও ভালো, কলরব, সাইমুম, টাইফুনের চেয়েও ভালো সঙ্গীত হওয়া লাগবে, দাবানলের চেয়েও ভালো হওয়া লাগবে। 3 নম্বর, কবিতা আবৃত্তি হতে হবে। এখন আমলারা আতেলরা শেখাচ্ছে কবিতা আবৃত্তির সময় হাত পা নাড়ার দরকার নেই বাবা, শুধু মুখমণ্ডল দিয়ে অভিনয় করলেই হবে। মিথ্যা কথা। আমাকে পাশ থেকে স্যার বলছেন, স্যার একটা আবৃত্তি হবে। আমরা কি আমাদের স্কুলের আইন আবৃত্তি করে দেখাবো? কে কে দেখতে চান না? ওই যে কে, ও না, সবাই চায়। তাহলে কথা বলা যাবে না, তাহলে দেখাবো, না হলে বাদ দিয়ে দেবো।
দেখাবো? আচ্ছা, স্কুলের আইনটা কেমন দেখাচ্ছি। আমাদের স্কুলের সব সন্তানেরা এই আইনটা পারে। আমি আপনাদের দেখাচ্ছি, আরো অনেক কিছু পারে, হাজার হাজার পারে। দেখো একটা এখানে দেখাচ্ছি দেখো এখানে স্যারের অনুরোধে আইন পাঠ দেখেন, বডি ল্যাঙ্গুয়েজ সহ কিভাবে ডিসপ্লে করতে হয়। আমরা হব ভাই বোন, পড়া লেখায় দেব মন, দেখা হলে সালাম দেব, সুখ দুঃখের খবর নেব, যা বলা তা করা, সত্য কথা বলবো, ভালোর সাথে চলবো, ছোটদের স্নেহ দেব, বড়দের সম্মান, শিক্ষক গুরুজনে করব না অপমান, ঝগড়াঝাটি হল্লাহাটি করব সবাই বন্ধ, ভুলে যাব বিভেদ যত, হিংসা এবং দ্বন্দ্ব, দাঁত নখ চুল হাত পা পোশাক রাখবো পরিষ্কার, পচা বাসি খোলা খাবার করব পরিহার, সময় হলে মাদ্রাসায় আর খেলার সময় খেলা, হাসি খুশি আনন্দেতে থাকবো সারা বেলা, ঘর থেকে আর বের হব না রোদ বৃষ্টি ঝড়ে, সন্ধ্যা হলে পড়বো যে বই থাকবো নিজের ঘরে, দোষ বলা মন্দ লোভ করা বন্ধ, নিজের কাজ করব নিজে বলবো কথা হেসে, সময় হলে জীবন দেব দেশকে ভালোবেসে, আহা দেশকে ভালোবেসে। কেমন লাগলো? এটা ছিল স্কুলের আইন পাঠ। এটা পিটি, আমাদের 6 দিনে 6টা পিটি 6টা কবিতার সাহায্যে হয়। কবিতাগুলো একদল পড়ে আর একদল অভিনয় করে পিটি করে। অদ্ভুত। আমাদের শপথগুলো অন্যরকম, কবিতায় কবিতায় শপথ বাক্য হয়। আমি শপথ করিতেছি যে সদা সর্বদা দেশের সেবায়, এটা সাধু চলিতের মিশ্রণ নাই এবং ছন্দ তালের মিল আছে। আবার এইসব কবিতা ছন্দ তাল এবং এই সমস্ত সব কিছু আমার নিজের লেখা। আমরা হিউম্যান বডিটা আমরা কবিতায় করি, আমরা মাইসেলফ কবিতায় করি, ইংলিশে আরবিতে, অসাধারণ প্রেজেন্টেশন। সুতরাং আপনাদের প্রত্যেকটা শিশু যেমন খুব মূল্যবান হয়ে ওঠে, নিজেদেরকে মাল্টি স্কিল ডেভেলপ করতে পারে, সেই সাথে পাশাপাশি তারা ভালো একজন আবৃত্তিকার, নিউজ প্রেজেন্টার, অভিনয় শিল্পী সব কিছু হয়ে যায়। তারপরে আমি বলবো তাদেরকে লেকচার শেখাতে হবে আরবিতে, বাংলা, ইংলিশে, 3 ভাষায়। তাদেরকে ভালো সুবক্তা বানাতে হবে। এরপরে আমি বলবো তাদের ছবি আঁকা, ক্যালিগ্রাফি করা, আর্ট করা, এই দক্ষতা দিবেন। সবাই রং কিনে দিবেন বাসায়। শিশুরা রঙের ভুবনে থাকতে পছন্দ করে। আমি আশা করি এখানকার সকল শিক্ষক মণ্ডলী আপনাদের সন্তানদেরকে প্রতিশ্রুতি মোতাবেক শিক্ষকরা অর্জন করবে 4টি দক্ষতা আর শিশুরা পাবে 10টি স্কিল। এর মাধ্যমে সারা বাংলাদেশে ফার্স্ট হলি ইন্টারন্যাশনাল স্কুল একটি আইকন, একটি মডেল, একটি প্রতিশ্রুতি, একটি বাস্তবায়নশীল শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে পরিগণিত হবে ইনশাআল্লাহ। মহান রব্বুল আলামিন আমাদেরকে সততার সাথে আপনাদের দেয়া যে আমানত আমাদের হাতে তুলে দিয়েছেন, এই প্রতিষ্ঠানের হাতে তুলে দিয়েছেন, তাদের বহুমুখী প্রতিভা বিকাশের মাধ্যমে আগামী দিনে জাতীয় সংসদে এমন নেতা প্রেরণের জনশক্তি তৈরি করব যারা সংসদে যে আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, জাযাকুমুল্লাহ বলতে পারবে, যারা সমস্ত অন্যায় আইন পাশের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে পারবে। জাতীয় সংসদে, সচিবালয়ে, সমস্ত পাবলিক প্লেসে যে নেতৃত্ব আমরা গঠন করতে চাই, সে নেতৃত্বের কোয়ালিটি জ্ঞানে গুণে দক্ষতায় মেধায় আমরা আপনাদের সন্তানদের মধ্যে পুশ করে দিব ইনশাআল্লাহ। মহান রব্বুল আলামিন আমাদের মনের সঠিক সহি নিয়তকে কবুল করুন। আপনাদের সবাইকে অনেক ভালো রাখুন। কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞাসা করতে পারেন। আমি বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেন? এর পাশাপাশি আমি আপনাদেরকে একটু আপনাদের ধারণার জন্য বলছি, আমরা তো একটি বড় প্ল্যানে এগোচ্ছি, এটাকে আপনারা বুঝতে পেরেছেন সবাই? ফার্স্ট হোলি আমাদের এই নামের মিনিংটা আমি বলেছি, এটার আমরা হাদিস থেকে নিয়েছি, আত্মহুর সাতরুল ঈমান। আমাদের এই মিশনের প্ল্যানটা হলো আমাদের এই দেশের মুসলিম শিশু, স্পেশালি আমি যাদের কথা বলবো, বিশেষ করে যারা উচ্চ শিক্ষা, আধুনিক শিক্ষা এবং ইংলিশ মিডিয়াম মুখী হওয়ার কারণে খ্রিস্টান মিশনেতে যাচ্ছে, আমরা তাদেরকে নিয়ে বেশি কাজ করছি। তা আমরা সেই প্ল্যানটা বাস্তবায়নের জন্য তো আমাদের প্রস্তুতি দরকার আছে কি না? আমি শুধু মুখে আওয়াজ করলে হবে?
শুধু স্লোগান দিলে হবে নাকি আমার সেই দক্ষ জনবল লাগবে? সেই দক্ষ জনবল আমাদের এই ফোরামে সম্পৃক্ত করার জন্য ইতিমধ্যেই প্রায় আমাদের 10 জনের একটি গবেষণা টিম তৈরি করেছি। আমি প্রথমেই স্যারকে আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি। তিনি ছিলেন কুমিল্লা ক্যাডেট কলেজে। কুমিল্লা ক্যাডেট কলেজের নাম শুনেছেন কিনা? এটা সারা বাংলাদেশের জন্য অহংকারের মতো। সেখানে একজন স্টুডেন্টকে পড়াইতে পারা আমরা মনে করি যে আমাদের জন্য অনেক বড় কোনো ভালো বিষয়, এটা মনে করি। বগুড়া ক্যাডেট কলেজে ছিলেন, অনেকগুলি প্রতিষ্ঠানে ছিলেন। সর্বশেষ সাউথ পয়েন্ট নাম শুনেছেন? এক ব্রাঞ্চে প্রায় 8-10 হাজার স্টুডেন্ট থাকে। উনি পিওর আপনার ইংলিশ মিডিয়াম যেটা বনানী ব্রাঞ্চের প্রিন্সিপাল ছিলেন। আমি স্যারকে আমাদের এখানে নিয়ে এসেছি প্রিন্সিপাল হিসাবে এবং আমাদের গবেষণা টিমের অন্যতম সদস্য। তারপরে কাছাকাছি টাইমে আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন আপনার মাহাদি বিল্লাহ। উনি দেশে পড়াশোনা করেছেন, দেশের বাহিরে স্যারের কথা তো বলি নাই, অস্ট্রেলিয়াতেও পড়াশোনা করেছেন এবং দেশের সুনামধন্য প্রতিষ্ঠানে পড়াশোনা এবং অধ্যাপনা দুইটাই করেছেন। আর মাহাদি বিল্লাহ তিনি দেশে পড়াশোনা করার পাশাপাশি ল পড়েছেন এবং মিশরে পড়েছেন। এভাবে স্যারকেও আমি অনুরোধ করেছি আমাদের এই গবেষণার সাথে স্যারও থাকবেন। এর পাশাপাশি কান্নু স্যার একটু আমার বাম পাশে স্টেজের দক্ষিণ পাশে আপনারা লক্ষ্য করছেন আমাদের এই শিক্ষক যারা আছেন, আপনারা তো অনেক সহজে পেয়ে গিয়েছেন। অত্যন্ত মেধাবী টিম আমরা এখানে নিয়েছি। এই কার্যক্রমটা শুধু আমরা আমাদের এই কাদা অঞ্চলে সীমাবদ্ধ করব না, যাত্রাবাড়ি বা ঢাকার মধ্যে সীমাবদ্ধ করব না, সারা বাংলাদেশে বিস্তৃত হবে। এবং আমি ঘোষণা দিয়েছি, আপনারা দোয়া করবেন। আমি এই বছর যাচ্ছি সৌদি আরবে, সেখানে অনেকেরই আমাদের প্রাণের স্পন্দন এবং আমাদের সকলেরই তামান্না, আল্লাহুম্মা জুকনা শাহাদাতান ফি সাবিলিক, হে আল্লাহ আমাদেরকে শাহাদাতের মর্যাদা দান করুন। আর যদি সেটা আমাদের নসিবে না থাকে, ওয়াজআল মাউতি ফি বিলাদি রাসূলিক, রাসূল শহরে আমাদের মৃত্যু দান করো। সেজন্য মদিনাতে আমরা ব্রাঞ্চ করতে চাই। সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন? আমরা ফাস্টের নেতৃত্বটা মক্কা মদিনা থেকে দিতে চাই সারা পৃথিবী জুড়ে ইনশাআল্লাহ। এই মুসলিম মিশনারির মাধ্যমে একদিন আবার নতুন সূর্যের উদয় হবে। আমাদের সাথে এভাবেই বিশাল এক গবেষণা আমাদের সাথে সম্পৃক্ত হবেন। স্যারকে আমরা পেয়েছি, ইনশাআল্লাহ এভাবে আমাদের এই টিম সমৃদ্ধ হবে। সবাইকে জাযাকুমুল্লাহ। স্যারদের আজকের এই সুন্দর উপস্থাপনার জন্য আমরা আজকের এই হাউজের পক্ষ থেকে আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। এখন আমি আপনাদের সামনে আমাদের কুমিল্লা ব্রাঞ্চের প্রিন্সিপাল এবং কেন্দ্রীয় টিমের আমাদের এই গবেষণা টিমের অন্যতম সদস্য SM মাহাদি বিল্লাহ স্যারের মাধ্যমে একটি ডকুমেন্টারি আপনাদেরকে শোনাবো। মেহেরবানি করে সবাই মনোযোগ দিয়ে শুনবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত অভিভাবকবৃন্দ, আপনারা সবাই আমার মনে হয় অধীর আগ্রহে বসে আছেন যে কখন আপনারা বাড়িতে যাবেন। তো এই জন্য আমি কোনো বক্তব্য দিব না, শুধু আমাদের ফার্স্ট হলি শিক্ষা মিশনের কার্যক্রমের উপরে আমরা সংক্ষিপ্ত একটা ডকুমেন্টারি তৈরি করেছি, প্রামাণ্যচিত্র। তো আমাদের সময় সংক্ষেপের কারণে আমরা এটা পর্দায় দেখানো সম্ভব হচ্ছে না। তো শুধুমাত্র আপনাদেরকে ডকুমেন্টারিটা আমরা অডিওর মাধ্যমে শোনাবো ইনশাআল্লাহ। তো আমি স্যারকে অনুরোধ করছি, অপারেটর যারা আছেন আপনারা কানেকশনটা দিন, আমরা প্রামাণ্যচিত্রটা শুরু হচ্ছে। আসসালামু আলাইকুম, আমি ডক্টর মোহাম্মদ রায়হান উদ্দিন। আমার মেয়ে রুফাইদা জান্নাত রাইফা
কুমিল্লা ফার্স্ট হল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড মাদ্রাসায় প্লে গ্রুপে পড়ছে। সে যখন এই স্কুলে ভর্তি হয়েছে তখন থেকেই সে তাদের টিচারদের প্রতি তার সাথে একটা আন্তরিকতা এবং হচ্ছে তাদের টিচারদের যে কেয়ারফুল, সেটা আসলে তাকে অনেক বেশি ইন্সপায়ার করেছে স্কুলে আসার জন্য। আমি নিজেও যদি ওকে বলি যে না আজকে স্কুলে যাওয়া লাগবে না, কিন্তু সে সকালবেলা ঘুম থেকে উঠেই বলে বাবা আজকে আমাকে স্কুলে নিয়ে যাবে না। অর্থাৎ তার যে স্কুলের প্রতি যে একটা মায়া বা হচ্ছে তার আগ্রহ, সেটা কিন্তু এই স্কুল টিচারদের মাধ্যমে তাদের যে কোঅপারেশন, তাদের যে আন্তরিকতা, সবকিছু মিলিয়ে তার মধ্যে কিন্তু সেই বিল্ড একটা হয়েছে এবং সেই স্কুলে আসার প্রতি কিন্তু আগ্রহ প্রকাশ করছেন। এই বিষয়টা আমার খুবই ভালো লেগেছে। ফার্স্ট হল ইন্টারন্যাশনাল স্কুলে আমার বাচ্চাকে দিয়ে আমি অনেকটাই সন্তুষ্ট, যেহেতু ওরা